এখানে অংশগ্রহণ করেছেন। চমৎকার লেগেছে যে একটি সনাতন পার্টির ব্যানারে আজকে এখানে অনেক সংগঠন এবং বিভিন্ন বিশেষ করে ধর্মীয় প্রেক্ষাপটের বিচার বিবেচনায় এসে এখানে ইসলামী আন্দোলন, এখানে বিভিন্ন মাজার ভিত্তিক প্রতিষ্ঠান, এখানে গণপরিষদ, রাজনৈতিক আন্দোলন এখানে রয়েছে। মঞ্চে অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা রয়েছেন, বিশেষ করে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যিনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, এখানে একজন সচিব, অনেক পুরানো সচিব, বর্তমানে কল্যাণ ট্রাস্টের উনি সহসভাপতি দায়িত্ব পালন করছেন, এবং অন্যান্য এখানে প্রতিনিধিরা বলছে। আমি আলোচনা কিন্তু হয়েছে, সবচেয়ে ভালো লাগার জায়গাটুকু বলবো যে বিভিন্ন জায়গার থেকে আলোচনার একটি সূত্রপাতের মাধ্যমে যে বৈষম্য বঞ্চনাগুলি কী ধরনের অবস্থায় চলমান এদেশে, স্বাধীনতা এবং স্বাধীনতার পূর্ববর্তী বা পরবর্তীতে অদ্যাবধি, তার একটি সুন্দর একটি চিত্র আজকে কিন্তু এখানে উঠে এসেছে অত্যন্ত চমৎকারভাবে। এখানে অ্যাডভোকেট সুমন রায় তার বক্তব্যের মধ্যে যে বিশেষ করে সম্প্রতি যে বৈষম্যগুলি, এখন বৈষম্য তো আজকেই জন্ম নেয়নি, বৈষম্য দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য, সেই বৈষম্যের একটি চিত্র বিশেষ করে যেটি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়তে তার একটি চিত্র উনি উপস্থাপন করেছেন। প্রশাসনের বিভিন্ন জায়গাতে কোথায় কী হয়েছে বা বিভিন্ন রকম একটি ঘটনা ঘটেছে সেগুলি উনি তুলে ধরেছেন। আমি মনে করি এই ধরনের একটি বৈষম্যের ভিতর দিয়ে যদি দেশ চলতে যায়, এই দেশ একটি অধঃপতনের একটি জায়গাতে সেটি ধাবিত হচ্ছে। তার মানে একে রক্ষা করার মতো আর কোনো অবস্থান বা আমার পাশেই এখানে ইসলামী আন্দোলনের উনি ওনার যে বিশেষ করে পবিত্র কোরআন, সেই পবিত্র কোরআনের ধারাবাহিকতা বা বিভিন্ন আয়াতের মাধ্যমে উনি যে সত্যিকার যে কতগুলি কথা বললেন যে এখানে অন্যান্য ধর্মের প্রতি তাদের প্রতি কি আচরণ করতে হবে। তো এইটাই যদি হয় ইসলামের বাস্তব কথা বা ধর্মের নির্দেশনা, তাহলে ঘটছেটা কি? এই যে ঘটনাগুলি সরকার যে মিথ্যাচার করছে, সরকার যে দেখেন এই যে সম্প্রতি চারপাশা এবারে পূজাকে কেন্দ্র করে 5-6টি ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গাতে। এখন একটি মন্দিরে হামলা হয়েছে, সরকার তার তো কি সেখানে হামলাটা কে করেছে তাকে চিহ্নিত করা, তাকে বিচারের আওতায় আনা, কিন্তু আমি সেটা না করে হামলা হয়েছে, আমরা একের পর পত্রিকায় তো সেটা আসছে, বর্ণনা দিচ্ছে, অন্যরাও বলছে, অথবা কেউ বলবো গত বছর তো আরো অনেক বেশি হয়েছে, অমুকের আমলে আরো বেশি হয়েছে বা এখন কম হয়েছে। এই কথা কি সমস্যার সমাধান? নাকি এই যে হামলাটা করলো একটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দিল, সেটাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? আমি তো মনে করি যে এই বর্তমান ডক্টর ইউনূসকে কাঠগড়ায় করা উচিত, তাকে আইনের আওতায় আনা উচিত, তাকে 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 তার বিচার করা উচিত। এবং আমরা মনে হয় আপনারা যারা আছেন এখানে আজকে এখানে এখানে আমি মনে করি আপনারা ইসলামিক আন্দোলন, ইসলামের প্রতিনিধিত্ব করেন। এখানে ইসলামের ভিতরেও আবার বিভিন্ন সম্প্রদায় রয়েছে, বা আমাদেরও সনাতনের ভিতরে অনেক অনেক সম্প্রদায় রয়েছে, থাকতেই পারে। তার জায়গাতে সে ভালো কথা বললে তার অনুসারীরা বাড়বে, খারাপ কথা বললে তার অনুসারী কমে যাবে। কিন্তু এখানে ঘাত প্রতিঘাতের জায়গা কেন আসবে? কেন তাকে দমিয়ে দিতে হবে? কেন মাজারে আগুন দিতে হবে? আমরা ছোটকাল থেকে সে আজ 60-70 বছর বয়স আমরা অতিক্রম করেছি, সেখানে কোনোদিন এই ধরনের অবস্থা একটা মাজার, সেই পাকিস্তানের আমলে পর্যন্ত যেই ধরনের মানুষের ভিতরে একটি একের প্রতি অন্যের যে আন্তরিকতার জায়গাটুকু আমরা ছোটকাল থেকে দেখেছি, আজকে সেটি একেবারেই বিলুপ্ত। তাহলে এই যে অবস্থা বর্তমানে দেশে চলছে, এটা কোথায় আমাদেরকে নিয়ে যাবে? আমাদের আজকে আমার মনে হয়, আমি অ্যাডভোকেট সুমনকে
অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আজকে এই ধরনের একটি আন্তধর্মীয় আলোচনার একটি প্রেক্ষাপট, যদিও সেটা আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বা এই দেশে সেই ধরনের ভয়ভীতি, এখন সরকার যদি কোনো কিছু না করে তাহলে আপনি এই যে আমরা ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও মিটিং করি, ওনারা আমাদেরকে ডাকেন, ওই আইজিপির সাথেও মিটিং হয়, তারা ঘটনাটা বিভিন্ন কিছু শুনেন, জানেন, এবং এই জানার মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যার কোনোদিন কিন্তু সমাধান হবে না। সমাধানের জন্য যদি সত্যিকার ভাবেই আমরা চাই, তাহলে আমাদেরকে মানুষ হিসাবে মানবিকতাকে সামনে নিয়ে আসতে হবে, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে, তাহলে একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে। আর কেন আমি কি এদেশে জন্মগ্রহণ করি নাই? আমি কি এদেশের নাগরিক নয়? আমি যদি এদেশের নাগরিক হয়ে থাকি, আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় কি আমার নাগরিকের সেখানে কোথায় বলা আছে যে আমি আপনার কাছ থেকে কম পাবো, বা আপনার দিক থেকে চাকরি বাকরি বিভিন্ন জায়গাতে যে বৈষম্য, এক করুণ কথা বর্ণনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত ভালো সাবজেক্টের একটা ছাত্র হয়েও একটা চাকরিতে কি ধরনের যে তার প্রতি বৈষম্য করা হচ্ছে। তো এখন এই ধরনের অবস্থা চললে আমার মনে হয় সেটি আমাদের কাছে কোনোদিন একটি জায়গাতে আসবে না। আমার এই অবশ্যই আগেই আমাদের সুমন বলেছে, এখানে এই যে সাম্প্রদায়িকতা বলতে ঘটনা, সাম্প্রদায়িক বা বিশেষ করে হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, জায়গা জমি লুটপাটের কারখানা সেটা করে দেওয়া আইনিভাবে, এখানে আমরা অর্পিত সম্পত্তি, একটা অর্পিত সম্পত্তি আমার, এখানে যারা এই দেশে ছিল আমার সম্পত্তি, আমার ভাই বোনরা হয়তো বা সে দেশে অন্য জায়গায় চলে গেছে, আমার এই সম্পত্তিটুকু বা যারাই হোক না কেন তাকে কেন্দ্র করে কোনো সুরাহা না করে আইন পাশ করার পরেও ডিসি তার প্রয়োগ করছে না, এটি হলো বাস্তবতা। তো যাই হোক, এইগুলি সমস্যার সমাধান হোক। আপনি দেখেন এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সে কিরকম রাষ্ট্র মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা এনেছে। রাষ্ট্রদ্রোহিতার মামলা কাকে বলে? এটা কি রাষ্ট্রদ্রোহিতার মামলা? তো তাকে নিয়ে সে বক্তব্য দিয়েছে সনাতনীদেরকে, সনাতনী নয়, সেদিন বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, সবাই একাকার হয়ে গেছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সবাই যে বৈষম্য দূর হবে, আমাদের সকলের ভিতরেও যে একটা জায়গা থেকে একটি দেশ সুন্দর একটি পরিবর্তনের ছোঁয়া লাগবে, একটি একটি সরকার তার সেখানে পতন হয়েছে, নতুন আবির্ভাবে একটি দেশ আসবে, এই বৈষম্যহীন একটি অবস্থায় চলবে। সেই বৈষম্যের কথা বলতে গিয়ে একটি মন্দিরের একটি প্রতিনিধি, যার ডাকে সেদিন একত্রে অনেক লক্ষ লক্ষ লোক একত্রে, সকলে গেলে, কারণ মুসলমানদের সাথে হিন্দু একত্র হয়ে গেছে, এখানে কোনো পার্থক্য ছিল না, সকল ছাত্রই একাকা, সেখান থেকে তাকে এনে তাকে জেলখানায় আজকে 1 বৎসর এই সরকারের ভিতরে সে কারাগারে ঢুকে ঢুকে পড়ছে, কিন্তু সরকার কিছুই বলছে না, একটা নির্লজ্জ বেহাপনা ছাড়া আর কিছুই নয়। এই চিন্ময় কৃষ্ণ তাকে রেখে ওখানে তাকে আবার হত্যা মামলা দিয়েছে, সে ছিল কারাগারে, সে ছিল তাকে অ্যারেস্ট করা অবস্থায়, সে নাকি হত্যা করেছে। এই তো এই মিথ্যাচার কি আমি জানি না, আমার পাশে ইসলামী আন্দোলনের এই মিথ্যা কি এটা কি সত্য হওয়ার কোনো লক্ষণ কি আছে? তাহলে এটা যদি মিথ্যা হয়, আসুন আমরা সবাই মিলে রাস্তায় নামি, ওই যারা সে খারাপ কাজটি করছে তাদের বিরুদ্ধে দাঁড়াই। আজকে আমি সুমন আজকে যেটা সূচনা করেছে, এখানে ইসলামী আন্দোলনে যারা রয়েছেন সকল জনগোষ্ঠীকে আমরা বলবো, যখনই কোনো প্রতিবাদ হয়, আমরা এদেশের বৃহত্তর, কারণ এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়, এই মুসলিম সম্প্রদায়ের ভিতরে আমি মনে করি একটা কিছু খারাপ লোক ছাড়া আমরা মনে করতে চাই যে অধিকাংশ এদেশের ধর্ম সংখ্যাগুরুরা কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় রয়েছে। আপনারা আসেন যারা ইসলামী, যারা সত্যিকার ভাবে, নতুবা আপনি যদি নীরব থাকেন তাহলে তো আপনি কোরআনের সম্পর্কেও আপনি আপনার দ্বিধাগ্রস্ত রয়েছে। আপনি যেখানে বলছেন আপনার পার্শ্ববর্তী লোক যদি না খেয়ে থাকে বা তার টেক কেয়ার না হয়, তাহলে কোরআনে কিন্তু সেটা বলে না। যদি সেটা নাই বলে,
আমি যদি অত্যাচারিত হই, আপনি যদি নীরব থাকেন, তাহলে তো আপনি সেটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, তাহলে সেটার জন্য তো আপনি দায়ী হয়ে যাবেন। এটা সহজ কারণেই। তাহলে এটাকে আমরা উন্মোচিত করি, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ি, আমরা একটা সুন্দর দেশ দেখতে চাই, যেখানে আমাদের সকল এই যে ইসলাম ভাই বোনেরা বা আমরা যারা আছি সকলে মিলে, আমরা তো ক্ষুদ্র, আপনারা সকলে আপনারা একটি মানবিকের একই জায়গায় ইসলামের সেই আমাদের সে কোরআনের সেই আদর্শিকতা, হযরত মুহাম্মদের সেই তার যে ইসলামের যে ইসলামে কোনো হিংসা বিদ্বেষ নাই, সেই আদর্শটাকে আমরা সামনে নিয়ে আসি। তা আমি মনে করি আজকে অনেক আলোচনা হয়েছে, আমাদের এই আলোচনা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশটাকে আমরা আরো সুন্দর যেন একটু করতে পারি, সে আশাবাদ আমরা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।